আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ টিভি সিরিজ যার নাম হলো হাই স্কুল হিরোজ। গল্পটা উইক হিরো সিরিজের মতো অতটা ভাইরাল না গেলেও পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে, তাই আশা করছি তোমাদেরও সিরিজটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ সিরিজটার এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় বেনলিড কিয়ংকে দেখিয়ে। সে সদ্য টিসি নিয়ে একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে, যেখানে তার বাবা ওই হাই স্কুলের প্রিন্সিপালকে এটাই বোঝাতে থাকে কিভাবে তার ছেলে ছোট থেকেই স্কুলে সর্বদাই টপ করেছে, এমনকি সে ইন্টারন্যাশনাল অলিম্পিকে গোল্ড মেডেলও জিতেছে। এরপর টিচার তাকে ক্লাসরুমে নিয়ে যায়। টিচারটি তাকে পুরো ক্লাসের সামনে নিজের ইন্ট্রো দিতে বলে, তবে সে শুধুমাত্র নিজের নামটা বলে ক্লাসের পেছনের একটা সিটে গিয়ে বসে পড়ে। এই সময় ক্লাসের দুটো বদমাস ছেলের তার উপরে নজর পড়ে। ক্লাস টিচার ক্লাসের সবাইকে কিছু কোশ্চেন পেপার সলভ করতে দিয়ে বাইরে বেরিয়ে যায়। ক্লাস টিচার চলে গেলে কিয়ং কানে হেডফোন পরে ওই কোশ্চেন পেপার সলভে মনোযোগ দেয়। স্কুল শেষ করে কিয়ং তার একাডেমিতে যায় এবং সেখানে ক্লাস শেষ করে রাতে বাড়ি ফিরে আসে। দেখা যায় বাড়িতে তার মা তার ফিরে আসার ওয়েট করছিল। কিয়ং বাড়িতে এসে তার মায়ের সঙ্গে কিছু কথা বলে এবং তারপর চুপচাপ নিজের রুমে চলে যায়। রুমে আসা মাত্রই সে তার বাবার পায়ের আওয়াজ শুনতে পায়, তাই সে দ্রুত ম্যাথের প্রবলেমগুলি সলভ করতে শুরু করে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে, আজ তুমি কত নম্বর পেজ অবধি ম্যাথ করেছো? কিয়ং উত্তর দিয়ে বলে 178 নম্বর পৃষ্ঠা অবধি। তবে এই সময় তার বাবা লক্ষ্য করে কিয়ং বেশ কিছুক্ষণ সময় ধরে একটা ম্যাথ সলভ করতে পারছে না, যার কারণে তার বাবা অনেক রেগে যায় এবং তার মাথায় টোকা দিয়ে তাকে পড়াশোনাতে মনোযোগ দিতে বলে। মাথায় এভাবে টোকা মারার কারণে কিয়ং এর অনেক রাগ হয়, তবে তা সত্ত্বেও কিয়ং তার বাবাকে সরি বলে এবং শেষমেশ ম্যাথটাকে সলভ করে নেয়। আসলে কিয়ং এর বাবা খুবই টক্সিক প্রকৃতির মানুষ। সে কিয়ং এর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত, যার ফলে কিয়ং মাঝে মধ্যেই রাতের বেলায় নিজের গলা চেপে আত্মহত্যা করার চেষ্টা করে। পরের দিন সে পুনরায় স্কুলে আসে আর স্কুলে ঢোকা মাত্রই সে একটা ছেলেকে মার খেতে দেখে। আসলে স্কুলের সেই দুজন বদমাস ছেলে ওই নিরীহ ছেলেটাকে মারছিল। কিয়ং এই ব্যাপারটাকে ইগনোর করে নিজের সিটে গিয়ে বসে এবং কানে হেডফোন পরে পড়াশোনাতে মনোযোগ দেয়। তবে যেভাবে ওই বদমাস ছেলেরা নিরীহ ছেলেটিকে মারছিল সেটা দেখে কিয়ং এর অনেক রাগ হয়, কারণ এই ঘটনাটা কিয়ংকে তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছিল। ফাইটের একটা পর্যায়ে ওই বদমাস ছেলেগুলো কিয়ং এর টেবিলে থাকা মিউজিক প্লেয়ারটাকে নিচে ফেলে দেয়, যার ফলে ওই মিউজিক প্লেয়ারটা খারাপ হয়ে যায়। তবে তা সত্ত্বেও ওই ছেলে দুটো এই ব্যাপারটাকে ইগনোর করে ফাইট করতে শুরু করে। কিয়ং নিজের খারাপ হয়ে যাওয়া মিউজিক প্লেয়ারটা দেখে রাগ সামলাতে না পেরে ওই ছেলেটার নাম ধরে চিৎকার করে ডাকে। ব্যাপারটা দেখে হং নামের ওই বদমাস ছেলেটা বেশ অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার ক্লাসে কেউ তার নাম ধরে চিল্লেছে। এটা দেখে ক্লাসে উপস্থিত বাকি স্টুডেন্টরাও বেশ অবাক হয়ে যায়। এইভাবে পুরো ক্লাসের সামনে হং এর উপর চিল্লানোর কারণে হং অনেক অপমানিত বোধ করে। সে রাগে কিয়ংকে সজোরে একটা লাথি মারে এবং তারপর খুব খারাপভাবে তাকে মারতে শুরু করে। তবে হং এর পার্টনার কোনোভাবে তাকে আটকে নেয়, কারণ ক্লাস টিচার আসার সময় হয়ে গিয়েছিল। স্কুল ছুটির পর হং তার আরেক সাথীকে কিয়নের ব্যাপারে বলে ঠাট্টা করছিল। ঠিক এই সময় কিয়ংকে তাদের দিকে আসতে দেখে হং এবং তার সঙ্গীরা কিয়ংকে একটা সাইডে নিয়ে যায়। সেখানে কিয়ং হং এর উপরে চিৎকার করার জন্য তার কাছে ক্ষমা চায়, তবে ঠিক এই কারণেই হং আরো পেয়ে বসে। সে কিয়ংকে বলে সর্বদাই নিজের সীমার মধ্যে থাকবি আর আমরা যা বলবো সব কথা মেনে চলবি। এটা বলেই হং কিয়ং এর ফোনে নিজের নাম্বারটা সেভ করে দেয় এবং বলে, আমি যখনই মেসেজ করব তখনই রিপ্লাই করবি, আর যদি না করিস তাহলে পরের দিন তোর কি অবস্থা হবে সেটা ভেবে নে। কিয়ং বলে, আমি চাইলেও সবসময় মেসেজ করতে পারবো না, কারণ এরপর আমাকে কোচিং এর জন্য একাডেমিতে যেতে হবে। এটা শুনে হং কিয়ং এর গালে সজোরে একটা চড় মারে, যার ফলে কিয়ং অনেক রেগে যায় এবং হং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় হং এর একজন সঙ্গী তাকে বলে, তুই লক্ষ্য করেছিলি ও কিভাবে আমাদের দিকে তাকিয়েছিল? হং তখন একটা আলাদাই ভাব দেখিয়ে বলে, চড় খাওয়ার পর ও এমনি ভয় পেয়ে গেছে। তবে তাদের সঙ্গে থাকা আর একটা ছেলে বলে, আমার কিন্তু তাকে দেখে একবারও সেটা মনে হয়নি। এরপর সন্ধ্যাবেলায় তারা কিয়ংকে মেসেজ করে, তবে কিয়ং তাদের মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এমনকি পরের দিন স্কুলে আসার টাইমেও তারা কিয়ংকে মেসেজ করলে কিয়ং তাদের মেসেজগুলি ইগনোর করে দেয়। কিয়ং এর পর স্কুলে এসে যখন হেডফোন লাগিয়ে নিজের সিটে বসেছিল, তখন হং এসে তার মাথায় টোকা মেরে বলে, আমাদের করা মেসেজের রিপ্লাই দিচ্ছিস না কেন? কিয়ং তখন তাকে সরি বলে, তবে হং তা সত্ত্বেও তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা নিয়ে নেয়। কিয়ং তাকে থামিয়ে বলে, প্লিজ
ওটা দিয়ে দাও, ওটা আমার জন্য অনেক মূল্যবান। যা শুনে হং তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে কিয়ং পুনরায় উঠে দাঁড়ায় এবং হংকে তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা চায়। তবে হং তার কোনো কথা না শুনে ওই মিউজিক প্লেয়ারটাকে নিচে ফেলে নষ্ট করে দেয় এবং তার বাবার মতোই মাথায় টোকা দিয়ে বলে, তোর যদি কিছু করার থাকে তাহলে করে নে, ব্যাস। তারপরে আর কি। কিয়ং নিজের রাগ সামলাতে না পেরে হংকে সজোরে একটা পাঞ্চ মারে, যা দেখে ক্লাসের সবাই বেশ অবাক হয়ে যায়। পাঞ্চটা খাওয়ার পর হংও বেশ ঘাবড়ে যায়। এই সময় ক্লাসে ঘুমিয়ে থাকা এক ছেলের তাদের উপরে নজর পড়ে। সে হলো এই গল্পের দ্বিতীয় মেইন লিড। হং কিয়ং এর কাছে পাঞ্চ খাওয়ার পর পুনরায় উঠে দাঁড়ায় এবং কিয়ংকে একটা লাথি মেরে বলে, আজ তোকে মেরেই ফেলবো। তবে কিয়ং এর ভয়ঙ্কর পাঞ্চের আগে সে কোনোভাবেই টিকতে পারছিল না। এভাবেই ফাইটের একটা পর্যায়ে হং কিয়ং এর গলা চেপে ধরে, যা দেখে হং এর একজন পার্টনার তার হেল্প করার জন্য এগিয়ে আসলে ইয়ংগি তাকে আটকে নেয় এবং বলে, এই ফাইটের রেফারি আমি, তাই আমি যতক্ষণ না বলবো কেউ তাদেরকে ছাড়াতে যাবে না। কিছুক্ষণ পর কিয়ং রিয়েলাইজ করে সে যেটা করছে সেটা ঠিক নয়, তাই সে হং এর গলা ছেড়ে নিজের হেডফোন ও মিউজিক প্লেয়ারটা নিয়ে সিটের দিকে এগিয়ে যায়। তবে ঠিক এই মুহূর্তে হং একটা চেয়ার দিয়ে তাকে মারার জন্য এগিয়ে আসলে কিয়ং দুটো পাঞ্চ মেরে তাকে সেখানেই শুইয়ে দেয়, যা দেখে ইয়ংগি সহ ক্লাসের সবাই বেশ চমকে যায়। এরপর স্কুল ছুটি হলে ইয়ংগি কিয়ং এর সঙ্গে দেখা করে তার ফাইটিং স্কিলের অনেক প্রশংসা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আগামীকাল আবারও ফাইটিং এর জন্য রেডি তো? কিয়ং বলে, না, আমি আর কোনোভাবেই ফাইট করতে চাই না। তবে ইয়ংগি বলে, ফাইট তো তোমায় করতেই হবে, কারণ তুমি হংকে মেরেছো। সে অবশ্যই তার বন্ধুদেরকে তোমায় মারার জন্য ডেকে আনবে। এটা শুনে কিয়ং চুপচাপ নিজের একাডেমিতে চলে আসে। দেখা যায় একাডেমিতে যাওয়ার সময় কিয়ং এই প্রথমবারের মতো ক্লাসের ওই বদমাস ছেলে হংকে মারার কথা ভেবে হাসতে থাকে, কারণ এই ফাইটটা করার পর সে নিজেকে অনেকটা স্ট্রেস ফ্রি মনে করছিল। কিয়ং তার একাডেমির ক্লাস শেষ করে রাতে বাড়ি ফিরে আসে। রুমে প্রবেশ করার পর কিয়ং তার দাদাকে হ্যালুসিনেট করতে শুরু করে। আর এখানেই আমরা বুঝতে পারি কিয়ং ওই হেডফোন ও মিউজিক প্লেয়ারটার এতটা কেয়ার করে, কারণ সেটা হলো তার দাদার ফেলে যাওয়া একমাত্র স্মৃতি। তার দাদা এখন আর জীবিত নেই। পরের দিন কিয়ং স্কুলে আসলে হং তাকে ধমক দিয়ে বলে, আজ স্কুল শেষে তুই মার খাওয়ার জন্য রেডি থাক, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তবে কিয়ং তার কাছে আগের দিনের জন্য ক্ষমা চায় এবং বলে, আমার লড়াই করার কোনো ইচ্ছে নেই। তখন ইয়ংগি এসে তাকে বলে, লড়তে তো তোকে হবেই, কারণ হং তোকে মারার জন্য তার বন্ধু চুনকে ডেকে আনবে। সে একজন স্টেট লেভেল বক্সার, আর যদি তুই তাকে হারাতে চাস তাহলে তোর অবশ্যই আমার কোচিং এর দরকার পড়বে। যা শুনে কিয়ং বলে, আমি কোনো রকমের ফাইট করতে চাই না। এটা বলেই কিয়ং ওয়াশরুমে চলে আসে। ঠিক তখনই হং তার বক্সার বন্ধু চুনকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। ইয়ংগি এই ব্যাপারটা আগে থেকে টের পেয়েছিল, তাই সে নিজেও ওই ওয়াশরুমের ভেতরে চলে আসে। হং ইয়ংগিকে বাইরে যেতে বললে সে বলে, আমি কেন বাইরে যাব, আমি তো রেফারি। তবে কিয়ং তাদেরকে বলে, আমি ফাইট করতে চাই না, আমাকে যেতে দাও। তবে তা সত্ত্বেও চুন সজোরে কিয়ং এর মুখে একটা পাঞ্চ মারে, যার ফলে তার মুখে বেশ গুরুতরভাবে চোট লাগে। এরপর কিয়ং যখন ওই পাঞ্চের পাল্টা জবাব দেবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেখানে একজন টিচার চলে আসে এবং তাদেরকে বকাঝোকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ক্লাসে এসে ইয়ংগি কিয়ংকে বলে, আমি দেখেছি তুই ওকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিলি। তবে কিয়ং তাকে এই সমস্ত কথাবার্তা বলতে বারণ করে নিজের সিটে গিয়ে বসতে বলে। টিফিনে কিয়ং নিজের ক্লাস থেকে বাইরে বেরোলে তার ব্যাগ থেকে কেউ একজন মিউজিক প্লেয়ার ও হেডফোনটা নিয়ে নেয়। কিয়ং ক্লাসে ফিরে মিউজিক প্লেয়ারটা না পেলে বেশ চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই হং তাকে ফোন করে ওই মিউজিক প্লেয়ারটা নেওয়ার জন্য একটা জায়গাতে ডাকে। কিয়ং কোনো কিছু কথা না ভেবে ওই মিউজিক প্লেয়ারটা নেওয়ার জন্য দ্রুত বেরিয়ে পড়ে। ইয়ংগি ভালোভাবেই জানতো কিয়ং কোথায় যাচ্ছে, তাই সেও তার সাহায্যের জন্য তার সঙ্গে আসে। কিয়ং এবং ইয়ংগি হং এর বলা মতো জায়গাতে পৌঁছালে হং এর বন্ধু চুন কিয়ংকে বলে, যদি সে তার সঙ্গে ফাইটে জিতে যায় তাহলে সে তাকে মিউজিক প্লেয়ারটা দিয়ে দেবে। কিয়ং তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। তবে যেহেতু চুন একজন ট্রেন্ড বক্সার ছিল, তাই কিয়ং কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। চুনের কাছে মার খেয়ে কিয়ং এর নাকমুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তবে তা সত্ত্বেও কিয়ং কোনোভাবেই হার মানে না। সে প্রতিবার পড়ে গিয়েও আবারও উঠে দাঁড়ায়। এভাবেই বেশ কিছুক্ষণ মার খাওয়ার পর কিয়ং চুনের অ্যাটাকিং টেকনিকটা বুঝতে পারে। ফলে সে প্রথমবারের মতো চুনের ডিফেন্স টেকনিক ভেঙে তার মুখে সজোরে একটা পাঞ্চ মারে, যার ফলে চুন আরো রেগে গিয়ে যখন কিয়ংকে মারতেই যাচ্ছিল তখন কিয়ং তাকে নিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ফলে চুন বেশ গুরুতরভাবে আহত হয়। আর এই সুযোগেই কিয়ং তাকে লাথি মারতে মারতে তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ ও অভিমান বের করে দেয়। এই দৃশ্যটা দেখে হং এবং তার বাকি সঙ্গীরা বেশ ভয় পেয়ে যায়। কিয়ং এর পর হং এর কাছে গিয়ে তার মিউজিক প্লেয়ার ও হেডফোনটা চায়। হং আর কোনো কিছু না বলে চুপচাপ তাকে হেডফোন ও মিউজিক প্লেয়ারটা দিয়ে দেয়। এরপর সে যখন ওয়াশরুমে এসে নিজের চোখ মুখ ধুচ্ছিল
তখন ইয়ঙ্গি তাকে বলে, তোমার ফাইটিং স্কিল আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে, তবে এটাকে আরো অ্যাডভান্স করতে হবে, কারণ হং ও তার সঙ্গীরা এখানেই থেমে থাকবে না, তারা ভবিষ্যতে তোমাকে আরো কঠিন চ্যালেঞ্জ দেবে। এই সময় কিয়ং এর ফোনে তার বাবার মেসেজ আসে, কারণ তার একাডেমিতে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। কিয়ং প্রথমবারের মতো ইয়ঙ্গির কাছে তার জামা চায়। ইয়ঙ্গিও খুশি মনে তাদের ড্রেসটা চেঞ্জ করে নেয়। এরপর সে কিয়ংকে তার ক্ষতস্থান লুকানোর জন্য একটা বেবি ক্রিম দেয়। একাডেমিতে পৌঁছে কিয়ং লক্ষ্য করে তার বাবা আগে থেকেই একাডেমিতে উপস্থিত রয়েছে এবং তিনি সমস্ত টিচারদের উপর চেঁচামেচি করছিলেন, যা দেখে কিয়ং এর অনেক রাগ হয়। তবে এই সময় তার চুনকে মারার কথা মনে পড়লে সে বেশ খুশিও হয়, কারণ সে তার বাবার উপরে জমে থাকা সমস্ত রাগ ও অভিমান ওই ফাইটের মধ্যে বের করে দিয়েছে। এই কারণেই বাড়ি গিয়ে সে আজ প্রথমবারের মতো শান্তিতে ঘুমোয়। সকাল হলে তার মা তাকে মুখে থাকা চোট সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে, তেমন কিছু নয়, বাস্কেটবল খেলতে গিয়ে চোট পেয়েছি। অনেকদিন পর কিয়ংকে আজ বেশ খুশি দেখাচ্ছিল। সে হাসি মুখে খাবার খায়, মা বাবার সঙ্গে ভালোভাবে কথাও বলে এবং তারপর রেডি হয়ে স্কুলে চলে আসে। অন্যদিকে দেখা যায় স্কুলের সেকেন্ড ইয়ারের লিডার চুনকে এটা বলে মারতে শুরু করে যে, তোর লজ্জা করে না? তুই ফার্স্ট ইয়ারের সদ্য ভর্তি হওয়া একটা ছেলের কাছে মার খেয়েছিস। যেভাবেই হোক আজ ওকে ওর উপযুক্ত শাস্তি দিবি, তা না হলে আমি তোর অবস্থা খারাপ করে দেব। এদিকে স্কুল ছুটির পর কিয়ং ও ইয়ঙ্গি যখন একই সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ইয়ঙ্গি কিয়ংকে সাবধান করে বলে, এখন থেকে তোকে আরো সচেতন থাকতে হবে, কারণ আজ সেকেন্ড ইয়ারের লিডার চুনকে ডেকে পাঠিয়েছিল এবং সে চুনকে তোর ব্যাপারে জিজ্ঞাসা করেছে, সুতরাং তারা যে কোনো মুহূর্তে তোর উপর অ্যাটাক করতে পারে। আর ঠিক এই মুহূর্তেই চুন বাইকে করে পেছন থেকে এসে কিয়ং এর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে কিয়ং নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ঙ্গি কোনো রকমে তাকে দ্রুত হসপিটালে ভর্তি করে। হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর কিয়ং এর জ্ঞান ফিরলে তার প্রথমেই একাডেমিতে যাওয়ার কথা মনে পড়ে। তবে ঠিক তখনই সেখানে তার মা বাবাও চলে আসে, যাদেরকে হসপিটাল থেকেই ডেকে পাঠানো হয়েছিল। এদিকে দেখা যায় চুন তার বাকি সঙ্গীদের সঙ্গে হসপিটালের বাইরেই দাঁড়িয়েছিল এবং তারা কিয়ং এর জন্য বেশ চিন্তিত ছিল। তারা সবাই মিলে এটাই প্রার্থনা করছিল যে কিয়ং এর ক্ষতটা যেন খুব একটা গুরুতর না হয়। অন্যদিকে কিয়ং এর বাবা তাকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কিভাবে হলো? তখন পাশ থেকে ইয়ঙ্গি বলে, ও সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। কিয়ং এর বাবা ইয়ঙ্গিকে স্কুলে তার র্যাঙ্ক সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়ঙ্গি বলে সে পড়াশোনাতে খুব একটা ভালো নয়। এটা বলেই সে সেখান থেকে বাইরে চলে যায়। এরপর কিয়ং এর বাবা তাকে বলে, তোমাকে আরো বেশি সচেতন থাকতে হবে, কারণ আমি চাই না এইসবের কারণে তোমার পড়াশোনাতে কোনো ক্ষতি হোক। ঠিক এই টাইপের কথাবার্তা ও মানসিকতার জন্যই কিয়ং তার বাবাকে পছন্দ করে না। তবে কিয়ং এর মা তাকে নিয়ে বেশ চিন্তা করে, কারণ তার বাবার এমন অদ্ভুত ব্যবহারের কারণে সে তার বড় ছেলেকে হারিয়েছে। হসপিটালের এমার্জেন্সি লাইট দেখে কিয়ং এর মায়ের তার বড় ছেলের কথা মনে পড়ে, যার ফলে তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। এই সময় কিয়ং এর শারীরিক অবস্থা জানার জন্য চুন নিজেই হসপিটালের ভেতরে আসে। কিয়ং এর মা তাকে জানায় কিয়ং আগের থেকে অনেক সুস্থ আছে। এটা শুনে চুন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই কিয়ং এর মা বাবা তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এই সময় আমরা ইয়ঙ্গিকে দেখতে পাই, সে পুনরায় ওই হসপিটালে এসেছে কোমায় থাকা তার এক বন্ধুকে দেখার জন্য। এই কোমায় থাকা ছেলেটা আসলে কে আর তার সঙ্গে কি হয়েছে সেটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। পরের দিন সকালবেলায় কিয়ং প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, তবে তার মা তাকে কিছুদিন বাড়িতে রেস্ট করতে বলে। কিয়ং বলে তার তেমন কিছুই হয়নি, সে স্কুলে যেতে পারবে। এরপর স্কুলে এসে সে ইয়ঙ্গিকে সঙ্গে নিয়ে চুন ও তার বন্ধুদের কাছে গিয়ে বলে, এতদিন ধরে যা যা চলছিল সবকিছুই এখানে সমাপ্ত করো, আমার আর এইসব ভালো লাগছে না। এর কিছুক্ষণ পরেই দেখা যায় চুন কিয়ংকে উপযুক্ত শাস্তি দিতে না পারায় সেকেন্ড ইয়ারের লিডার তাকে অনেক মারধর করছিল। এরপর ওই সেকেন্ড ইয়ারের লিডার ঠিক করে সে নিজেই কিয়ংকে শাস্তি দেবে। সেকেন্ড ইয়ারের লিডার কিয়ং এর ক্লাসে আসে, তখনই সেখানে ইয়ঙ্গি এসে ওই সিনিয়রদের আটকায় এবং বলে, এখানে যদি কোনো ঝামেলা করো তাহলে আমি ক্লাস টিচারকে ডেকে আনবো। তখন ওই লিডার জিজ্ঞাসা করে, তুই কে? ইয়ঙ্গি বলে, আমাকে অ্যাসিস্ট্যান্ট ভেবে নিন। এটা শোনার পর ওই লিডার রেগে গিয়ে দুপুরে লাঞ্চের পর তাদেরকে ছাদে দেখা করতে বলে। দেখা যায় তার কথা মতোই লাঞ্চের পর কিয়ং এবং ইয়ঙ্গি ছাদে যায়। কিয়ং তাদের কাছে ক্ষমা চেয়ে বলে, এতে ইয়ঙ্গির কোনো দোষ নেই, তাই তাকে এখান থেকে যেতে দাও। যদি কোনো শাস্তি দেওয়ার হয় তাহলে আমাকে দাও। লিডার ইয়ঙ্গিকে সরে দাঁড়াতে বলে এবং জুনকে ডেকে কিয়ং এর সামনে দাঁড় করিয়ে বলে, তুমি আমার লোকদের মেরেছো, তাই সেও এখন তোমাকে মারবে। কিন্তু অদ্ভুতভাবেই জুন তাকে মারতে চায় না। এটা দেখে ওই লিডার অনেক রেগে যায়
এবং লাঠি দিয়ে জুনকে অনেক মারতে শুরু করে। এই ব্যাপারটা কিয়ং এর অনেক খারাপ লাগে, তাই সে ওই লিডারের লাঠি ধরে নেয়, যা দেখে লিডার এবং তার সঙ্গীরা বেশ হতবাক হয়ে যায়। কিয়ং লিডারের হাত থেকে লাঠিটা কেড়ে তাকে সজোরে একটা ঘুষি মারে। তারপর তাদের মধ্যে তুমুল এক লড়াই শুরু হয়। প্রথম কয়েকটা মিনিট কিয়ং লিডারকে প্রচুর মারে, কিন্তু লিডার তার লাঠিটা হাতে পাওয়ার পর কিয়ং আর কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। লিডারের হাতে মার খেয়ে কিয়ং এর আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। এই সুযোগেই ওই লিডার লাঠি দিয়ে কিয়ং এর গলা চেপে ধরে। কিয়ং এর অবস্থা সংকটজনক দেখে জুন এসে ওই লিডারকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, যার ফলে লিডারের সঙ্গীরা জুনকে মারতে শুরু করে এবং লিডার কিয়ংকে পুনরায় মারতে থাকে। তবে কিয়ং চালাকির সাথে লিডারের লাঠিটা ধরে টেনে নেয় এবং তাকে সজোরে একটা থাপ্পড় মারে। তারপর সে লাঠিটা ভেঙে দেয় এবং লিডারের ওপরে একের পর এক আক্রমণ করে তাকে পরাজিত করে। এটা দেখে লিডারের সঙ্গীরা কিয়ং এর সঙ্গে ঝামেলা করতে আসলে ইয়ংগি তাদেরকে সামলে নেয়। নিচে নেমে এসে কিয়ং ইয়ংগিকে জিজ্ঞাসা করে আরো কি কেউ বাকি আছে। ইয়ংগি বলে হ্যাঁ, থার্ড ইয়ারের স্টুডেন্টরা হলো এদের সবার বস। এদিকে জুন এবং হং সিদ্ধান্ত নেয় তারা এদের গ্যাংটাকে ছেড়ে দেবে। অন্যদিকে সেকেন্ড ইয়ারের ছেলেরা থার্ড ইয়ারের লিডারকে ইয়ং এর ব্যাপারে জানায়। থার্ড ইয়ারের দুজন লিডারের নাম হলো সং এবং নাম। অন্যদিকে কিয়ং ক্লাসের দিকেই যাচ্ছিল, কিন্তু তার পায়ে আঘাত লাগার কারণে সে ঠিক করে হাঁটতে পারছিল না। তখন নাম এসে তাকে ক্লাসে যেতে সাহায্য করে, এমনকি সে কিয়ং এর সঙ্গে ভালোভাবে কথা বলে তাকে নিজের যত্ন নিতে বলে। স্কুল শেষ করে কিয়ং তার একাডেমিতে আসে, তবে আজ তার ক্লাসে কোনোভাবেই মন লাগছিল না। সে বারবার তার লড়াইয়ের কথাটাই ভাবছিল। ক্লাস শেষ করে সে বাইরে এসে দেখে নাম তার দলবল নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নাম কিয়ংকে বলে তোর পা তো খুব দ্রুতই সেরে গেছে। কিয়ং বুঝতে পারে এটা হলো থার্ড ইয়ারের সিনিয়রদের বস। কিয়ং বলে যদি তুমি লড়াই করতে চাও তাহলে এখনই এসো, এখানেই সব ঝামেলা শেষ করব। নাম বলে আমি আজ লড়াই করার মুডে নেই, তবে তুই যদি লড়াই করতে চাস তাহলে আসতে পারিস। আজ তুই নিজের পায়ে হেঁটে বাড়ি অবধি যেতে পারবি না। তবে ঠিক এই সময় কিয়ং এর বাবা চলে আসায় সে বাধ্য হয়েই চলে যায়। তার বাবা তাকে এই সমস্ত খারাপ ছেলেদের থেকে দূরে থাকতে বলে। তারপর সে তাকে নিয়ে একটা শার্ট অর্ডার দিতে যায়, কারণ তারা একটা হাই ক্লাস পার্টিতে যাবে। পরের দিন কিয়ং স্কুলে আসে। ইয়ংগি তাকে জিজ্ঞাসা করে নাম কি সত্যি তোমার একাডেমিতে তোমার সাথে লড়াই করতে গিয়েছিল? যদি তাই হয়ে থাকে তাহলে তোমার লড়াই থেকে দূরে থাকা উচিত, কারণ তুমি কালকেই লড়াই করেছো। এরপর সে তার ক্লাসের বাইরে নাম এবং সংকে দেখতে পায়। তারা ক্লাসে এসে কিয়ংকে ধাক্কা দেয়, এমনকি তার মাথায় কোকাকোলা ঢেলে দেয়, যার কারণে কিয়ং এর অনেক রাগ হয়। কিন্তু তা সত্ত্বেও কিয়ং তার রাগ নিয়ন্ত্রণ করে নেয়। এরপর সে তার মা এবং বাবার সঙ্গে দাদুর জন্মদিনে তার বাড়িতে আসে, তবে সেখানে তার একদমই ভালো লাগছিল না। সে তার কল্পনায় দাদাকে দেখতে পায় এবং তার দিকেই যেতে গিয়ে একটা সুইমিং পুলে পড়ে যায়। সে যখন ওই পুলের জলে ডুবে যেতে শুরু করে তখনই দৌড়ে এসে তার বাবা কোনো রকমে তাকে পুল থেকে বের করে। তবে তার দাদু তার মা বাবাকে বকাবকি করে বলে বাচ্চাদের কিভাবে মানুষ করেছো, তারা শারীরিক এবং মানসিকভাবে যথেষ্ট দুর্বল। একজন তো আত্মহত্যা করেছে, আর একজন কি করবে কে জানে। এসব শুনে কিয়ং এর অনেক রাগ হয়। পরের দিন সে তার রাগ কমানোর জন্য থার্ড ইয়ারের সিনিয়রদের সঙ্গে লড়াই করতে যায়, কারণ তার রাগ কেবলমাত্র লড়াই করলেই শান্ত হয়। ইয়ংগি তাকে বোঝানোর চেষ্টা করে আজ তোমার লড়াই করা উচিত নয়, কারণ তুমি এখনো পুরোপুরি সুস্থ নয়। কিন্তু কিয়ং কোনো কিছুই শোনে না। সে সরাসরি ওই থার্ড ইয়ারের সিনিয়রদের কাছে চলে আসে। নাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কিয়ংকে নিয়ে ঠাট্টা করে। তখন কিয়ং তার কাছ থেকে বোতলটা নিয়ে সমস্ত ড্রিঙ্কস তার মাথায় ঢেলে দেয় এবং তাকে বলে তুই লড়াই করতে চেয়েছিলে না, বল কোথায় করবি। নাম বলে এটা ক্লাসরুম, এখানে লড়াই করাটা ভালো দেখায় না, তাই চল বাইরে যাই। নাম যখন বাইরে যাচ্ছিল তখন কিয়ং তার মাথায় বোতল ছুঁড়ে মারে। তবে তখনই স্যার এসে তাদেরকে নিজের ক্লাসে যেতে বলে। যাওয়ার সময় নাম কিয়ংকে ক্লাস শেষে ব্যান্ড রুমে আসতে বলে। তার কথা মতোই ক্লাস শেষ করে কিয়ং এবং ইয়ংগি ব্যান্ড রুমে যায়। নাম কিয়ংকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেয়, তবে কিয়ং তাকে বলে চল তাড়াতাড়ি শেষ করি। তারপর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কিয়ং নামের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সে নামের কাছে অনেক মার খায় এবং তার প্রত্যেকটা মুভ বোঝার চেষ্টা করে, তবে শেষমেশ নাম কিয়ং এর গলা চেপে ধরে, যার কারণে কিয়ং নড়াচড়াও করতে পারছিল না। আর একটা পর্যায়ে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। নাম বলে এত দুর্বল একটা ছেলে আমার সাথে লড়াই করার কথা ভাবছিল, এর যা অবস্থা করেছি আর কেউ কখনোই এই দুঃসাহস দেখাবে না। এরপর নাম ইয়ংগিকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। ইয়ংগি তার চ্যালেঞ্জ একসেপ্ট করে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। তবে ঠিক এই মুহূর্তেই কিয়ং এর জ্ঞান ফিরে আসে। সে ইয়ংগিকে থামিয়ে দিয়ে বলে এটা আমার শিকার। এরপর নাম ও কিয়ং এর পুনরায় লড়াই শুরু হয়। তবে এইবার কিয়ং নামের সমস্ত আক্রমণগুলিকে খুব সহজেই আটকে দেয় এবং তার মুখে ঘুষি মারতে মারতে তার নাক থেকে রক্ত বের করে দেয়। নামের এমন অবস্থা দেখে সং তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তবে পাশ থেকে ইয়ংগি তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এদিকে কিয়ং নামকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই বেশ হতবাক হয়ে যায়। চলে যাওয়ার সময় কিয়ং তাদের সবাইকে সতর্ক করে বলে এরপর থেকে তোমরা যদি কোনো স্টুডেন্ট
স্টুডেন্টকে ধমক দাও তাহলে তোমাদের এর চেয়েও খারাপ অবস্থা করব। বাইরে এসে তারা দুজন তাদের ক্ষতস্থানে ঔষধ লাগায়। ইয়ঙ্গি কিয়ংকে বলে, তুমি স্কুলের সমস্ত বদমাশদের পরাজিত করেছো, তাই এখন থেকে তুমি শান্তিতে পড়াশোনা করতে পারবে। তবে দেখা যায় মারামারি করে কিয়ং নিজেকে অনেক হালকা মনে করছিল, কারণ লড়াই করলে তার সমস্ত নেগেটিভিটি ও রাগ বেরিয়ে যায়। তাই সে নিজেকে আরো ভালোভাবে প্রশিক্ষণ দিতে শুরু করে। এরপর সে একাডেমিতে গেলে সেখানে কোনোভাবেই পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিল না, তাই একাডেমির শিক্ষক তাকে অনেক বকাঝোকা করে, এমনকি তার মাথায় তার বাবার মতোই টোকা দিতে শুরু করে, যার ফলে কিয়ং অনেক রেগে যায়। সে রাগে স্যারের হাতটাকে ধরে নেয়, তবে তারপরেও সে নিজের রাগ কন্ট্রোল করে স্যারের কাছে ক্ষমা চায়। তবে স্যার তাকে বকা দিয়ে বলে, যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে পরের দিন থেকে এসো না, যার কারণে কিয়ং সেখান থেকে উঠে বাড়ি চলে আসে। এভাবে চলে আসার কারণে তার বাবা তার উপর অনেক রেগে যায় এবং পরের দিন তাকে একাডেমিতে নিয়ে গিয়ে স্যারের কাছে ক্ষমা চাইতে বলে। এরপর সে স্কুলে আসলে ইয়ঙ্গি তাকে বলে, এই সমস্ত বদমাশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের একটা গ্রুপ তৈরি করা উচিত, কারণ আমাদের স্কুলের মতো আরো অনেক স্কুলে এরকমই বাজে স্টুডেন্ট আছে যারা ছাত্রদের অনেক বিরক্ত করে। এটা বলে সে কিয়ংকে তার আগে স্কুলের একটা ভিডিও দেখায়, যেখানে এক বড়লোক বাবার ছেলে অ্যাসিড দিয়ে এক ছাত্রের পা পুড়িয়ে দিয়েছিল, তাও আবার স্কুলের কেমিস্ট্রি ল্যাবের ভেতরে। তার বাবা একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তিনি এই ঘটনাটিকে দুর্ঘটনা বলে প্রমাণ করে দেন। ঠিক এইভাবেই কত ছাত্রকে এই লোকেরা নির্যাতন করে, তাই তাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা একটা দল গঠন করলে কেমন হয়। কিন্তু কিয়ং তার এই প্রস্তাবে কোন রকমের মতামত না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় কিয়ং এর বাবা তাকে নিয়ে একটা হাই ক্লাস পার্টিতে যায়, যেখানে অনেক প্রভাবশালী লোকেরা এসেছিল। কিয়ং এর বাবা তাকে অনেক বড় বড় ব্যবসায়ী এবং তার ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে একজন ছিল ইয়ঙ্গির পুরানো স্কুলের সেই ছেলেটি, তার নাম হলো ইউপ। কিয়ং তাকে দেখা মাত্রই চিনতে পারে। তাকে হাসতে দেখে কিয়ং এর অনেক রাগ হয়। সে ওই ছেলেটিকে গিয়ে বলে, মেয়েটি কেমন আছে যার পা তুমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিলে? সবার সামনে এরকম বলায় ইউপের অনেক রাগ হয়। কিয়ং এর বাবা তাকে চুপ করতে বলে। তখন ইউপের বাবা বলে, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা মাত্র। কিয়ং বলে, আপনার কোম্পানি প্রতিবন্ধীদের জন্য অ্যাপস তৈরি করেছে, কিন্তু আপনার নিজের ছেলেই বাকি ছাত্রদের প্রতিবন্ধী করে বেড়াচ্ছে। এসব শুনে কিয়ং এর বাবা তাকে একটা ফাঁকা স্থানে নিয়ে যায় এবং এইসব কথা বলার জন্য তাকে অনেক বকাঝোকা করে। কিয়ং বলে, আমি নিজের চোখে দেখেছি ইউপ ইচ্ছে করেই ওই মেয়েটার পা পুড়িয়ে দিয়েছে। তবে অদ্ভুতভাবেই কিয়ং এর বাবা তাকে চুপ করিয়ে বলে, তোমার ইউপের কাছ থেকে শেখা উচিত কিভাবে পরিস্থিতির সামাল দিতে হয়। আর এখানেই প্রথমবারের মতো কিয়ং তার বাবার সঙ্গে তর্ক করে। সে বলে, আমি কেন এটা শিখবো, আমি তো আর ওদের মতো খারাপ হতে চাই না। এসব শুনে তার বাবা তাকে একটা চড় মারে। কিয়ং রাগে সেখান থেকে ইয়ঙ্গির বাড়িতে চলে আসে এবং তাকে বলে, আমি ওই ইউপকে শিক্ষা দিতে চাই। পরের দিন ইউপ স্কুলের টয়লেটে একটা ছেলেকে অনেক মারধর করে। এইসব সহ্য করতে না পেরে ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই কিয়ং এবং ইয়ঙ্গি এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা মুখোশ পরে ইউপের সামনে আসে। ইউপ জিজ্ঞাসা করে, তোমরা কে? ইয়ঙ্গি বলে, উই আর হাই স্কুল হিরোজ। এটা বলেই তারা দুজন তাদের ওপর আক্রমণ করে। ইয়ঙ্গি তার ফাইটিং স্কিল দিয়ে দক্ষতার সঙ্গে লড়াই করলেও কিয়ং ইউপের সাথে খুব একটা পেরে উঠছিল না। তবে সে প্রতিবারের মতোই মার খেতে খেতে ইউপের সমস্ত মুভগুলি বুঝে নেয় এবং তারপর তার মুভগুলি তার উপর প্রয়োগ করে তাকে আহত করে দেয়। এরপর তারা ইউপের একটা ক্ষমা চাওয়ার ভিডিও তৈরি করে। তাদের প্রথম ফাইট সফল হওয়ায় তারা বেশ খুশি ছিল। এরপর কিয়ং স্কুল ড্রেস পরে বাড়ি চলে গেলেও ইয়ঙ্গি হসপিটালে যায় তার বন্ধুর সঙ্গে দেখা করতে। সে ইউপের ক্ষমা চাওয়ার ভিডিওটা তার সামনে চালিয়ে বলে, ইউপকে যথাযথ শাস্তি দিয়েছি আর বাকিদেরও ঠিক এমন অবস্থাই করব। অর্থাৎ ইয়ঙ্গি এইসব করছে তার বন্ধু নামসুংয়ের ওপর হওয়া অন্যায়ের বদলা নিতে। পরের দিন হং জুনকে আবারও গ্যাংয়ে ফিরে আসতে বলে, তাহলে সেকেন্ড ইয়ারের লিডার তাদের ছাড়বে না। তবে জুন এতে রাজি হয় না। তখনই কিয়ং এবং ইয়ঙ্গি আসায় হং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিয়ং জুনের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তবে জুন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন জে নামের এক নতুন স্টুডেন্ট ট্রান্সফার নিয়ে তাদের স্কুলে আসে। স্কুলের স্যার তাকে ধমক দিয়ে বলে, সে যদি কোনো বাড়াবাড়ি করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর জে থার্ড ইয়ারের ক্লাসে গিয়ে নামের সিটে বসে পড়ে। নাম এসে অ্যাটিটিউড দেখিয়ে তাকে সিটটা ছেড়ে দিতে বলে। যে সাথে সাথেই তাকে সরি বলে সেখান থেকে উঠে যায়। তবে নাম বলে, ভুল যখন করেছিস তাহলে টাকা বের কর। যে কিছু টাকা বের করে নামকে দেয়। তখন নাম বলে, প্রতি সপ্তাহে যদি আমাকে 1 লাখ ইয়েন না দিস তাহলে তোকে ক্লাসে শান্তিতে থাকতে দেব না। এটা শোনা মাত্রই ছেলেটি সাথে সাথেই টাকাগুলি নিজের পকেটে ঢুকিয়ে নেয়, যা দেখে নামের ইগো হার্ট হয়। সে জেকে মারার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার গায়ে স্পর্শও করতে পারে না। শেষমেশ নাম কিছু করতে না পেরে জের গলায় থাকা টাইটা ধরে ফেলে, কিন্তু তখনই যে তার টাইটা খুলে দেয়, যার ফলে নাম সেখানেই পড়ে যায়। নাম কোনোভাবে উঠে দাঁড়িয়ে আবারও জেকে মারতে গেলে যে তাকে দূরে ঠেলে দেয়। এতে পুরো ক্লাসের সামনে নাম অনেক অপমানিত হয়। তাই বদলা নেওয়ার জন্য সে ঠিক করে
যে ও কিয়ং এর মধ্যে ঝামেলা লাগাবে, যার জন্য সে হংকে একটা প্ল্যান বলে। হং ইয়ঙ্গির কাছে গিয়ে বলে, আজ একজন নতুন স্টুডেন্ট আমাদের স্কুলে এসেছে, আর স্কুলে আসার সাথে সাথেই সে নামকে মারধর করেছে এবং বাকি সমস্ত স্টুডেন্টদের বলেছে এখন থেকে সেই হলো থার্ড ইয়ারের বস। কিয়ং এটা শোনার সাথে সাথেই থার্ড ইয়ারের ক্লাসরুমে যায়। ইয়ঙ্গি বলে, আমি শুনলাম তুমি নাকি স্কুলে আসার সাথে সাথেই মারপিট শুরু করেছো, কিন্তু মনে রেখো নামকে হারিয়ে কিছুই হবে না। কাউকে ধমক দেওয়ার আগে তোমাকে কিয়ং এর সঙ্গে লড়াই করতে হবে। যে বলে, আমরা কি বাইরে গিয়ে কথা বলতে পারি? এরপর তারা সবাই ছাদে চলে আসে। যে বলে, আমি লড়াই করতে চাই না। তখন কিয়ং বলে, তাহলে তুমি ক্লাসে মারপিট করছিলে কেন? তখন যে বলে, লড়াইটা শুরু করেছিল নাম, আমি তো শুধুমাত্র নিজের আত্মরক্ষা করছিলাম। তবে কিয়ং কোনো কিছু না শুনেই জের ওপর আক্রমণ করে, কিন্তু যে খুব সহজেই তাকে আটকে নেয়। ইয়ঙ্গি সাথে সাথেই জেকে দেখে চিনতে পারে, তাই সে কোনোভাবে কিয়ংকে আটকে নেয় এবং তাদের এমন ব্যবহারের জন্য জেকে সরি বলে। যে বলে, আমাকে বিরক্ত করো না, না হলে তোমাদের পস্তাতে হবে। ইয়ঙ্গি জেকে বলে, আমি মিডল স্কুল থেকে তোমার ব্যাপারে অনেক শুনেছি। যে বলে, তোমরা মারামারি কেন করো? তখন কিয়ং বলে, আমরা তোমার থেকে আলাদা, কারণ আমরা খারাপ লোকেদের বিরুদ্ধে লড়াই করি। যে বলে, কে খারাপ কে ভালো সেটা কে ঠিক করে? এটা মনে রেখো, যে প্রথম হাত তোলে সে সর্বদাই হেরে যায়। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ঙ্গি কিয়ং এর সামনে যে দক্ষতার প্রশংসা করতে শুরু করে। সে বলে, যে যদি আমাদের দলে থাকে তাহলে কেউ কাউকে ভয় দেখানোর সাহস পাবে না এবং তার উপস্থিতিতে আমাদের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কিয়ং এর জেকে একদমই পছন্দ হয় না। এদিকে নাম যখন জানতে পারে যে ও কিয়ং এর মধ্যে কোনো লড়াই হয়নি, তখন সে ঠিক করে সে নিজেই তাকে শাস্তি দেবে। এদিকে ইয়ঙ্গি কিয়ংকে বলে, কোরিয়ায় ইউথ ক্রাইম বেড়ে যাওয়ায় তাদের শাস্তি দেওয়ার জন্য সরকার থেকে কিছু স্কুল তৈরি করা হয়েছিল, আর যে ঠিক এমনই একটা স্কুলে পড়তো। তবে সেই স্কুলগুলিতে পড়ার বদলে শুধু মারামারি হতো। শিক্ষকরাও এত ছাত্রকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারত না। তবে যে সেখানে যাওয়ার পর সবকিছু বদলে যায়। সে সবাইকে হারিয়ে পুরো স্কুলটাকেই নিজের অধীনে নিয়ে নেয়, আর তার এমন ভালো কাজের জন্যই তাকে আমাদের পাবলিক স্কুলে বদলি করা হয়েছে। এই সময় ইয়ঙ্গি দেখতে পায় নাম তার দলবল নিয়ে জের পেছনে যাচ্ছে। এটা দেখে ইয়ঙ্গিও তাদের পিছনে। একটা গলির ভেতরে নাম জের পথ আটকে তাকে মারতে আসে। তখন যে তার একটা ঘুষিতেই নামের অবস্থা খারাপ করে দেয়। এরপর সং তাকে মারতে আসলে সে সংকেও আঘাত করে। এসব দেখে বাকি সবাই জের পথ ছেড়ে দেয়। সকালের লড়াইয়ের জন্য ইয়ঙ্গি আবারও জের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, তুমি তো মারামারি থেকে দূরে থাকতে চেয়েছিলে, তবে এখন যে তুমি মারামারি করেছো তার পুরো ফুটেজটাই আমি রেকর্ড করে নিয়েছি। তাই এটা গোপন রাখার জন্য তোমার কাছ থেকে আমার একটা সাহায্য লাগবে। যখনই আমাদের তোমার দরকার পড়বে তখন সাহায্যের জন্য তোমাকে আসতে হবে। যে বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ইয়ঙ্গি বলে, না না, এটা শুধুমাত্র একটা অনুরোধ। এটা বলেই ইয়ঙ্গি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিয়ং তার একাডেমিতে যায়, তবে কোনোভাবেই তার পড়াশোনাতে মন বসছিল না। একাডেমির স্যার এটা বুঝতে পেরে তার বাবার কাছে কমপ্লেন করে, যার কারণে কিয়ং বাড়ি ফিরলে তার বাবা তাকে অনেক বকাঝোকা করে এবং বলে, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে পরীক্ষায় কম নাম্বার পাবে, আর এটা হলে তুমি মেডিকেল কলেজেও ভর্তি হতে পারবে না। কিয়ং চুপচাপ দাঁড়িয়ে থাকলে তার বাবা রেগে গিয়ে তাকে মারতে যায়। ঠিক তখনই তার মা তাদের মাঝখানে চলে আসে। সে বলে, তুমি আমাদের বড় ছেলের সঙ্গেও ঠিক এমনটাই করেছিলে। আমি অনুরোধ করছি কিয়ং এর ওপর এতটা চাপ দিও না, তা না হলে সেও হয়তো তার দাদার মতোই কিছু একটা করে নেবে। এরপর কিয়ং এর মা তাকে রুমে পাঠিয়ে দেয়। পরের দিন সন্ধ্যাবেলায় ইয়ঙ্গি এবং কিয়ং দুজনে তাদের পরবর্তী শিকারের জন্য বেরিয়ে পড়ে। তাদের নতুন টার্গেট হলো হান, যে তার বন্ধুদের নিয়ে দুটি ছেলেকে ধমক দিচ্ছিল। এরপর ইয়ঙ্গি এবং কিয়ং মুখোশ পরে সেখানে আসে, আর কোনো কিছু না বলেই তাদেরকে মারতে শুরু করে। কিয়ং হানকে মেরে তার বাবার উপরে যে রাগটা তৈরি হয়েছিল সেটা বের করতে থাকে। তাকে এইভাবে মারতে দেখে ইয়ঙ্গি তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে বোঝায়, আমরা ওদের মতো খারাপ হতে পারবো না। কিন্তু কিয়ং এতটাই রেগেছিল যে সে ইয়ঙ্গিকে ধাক্কা দিয়ে পাশে থাকা একটা রড হাতে তুলে নেয় এবং রাগে সেখানে থাকা একটা বক্সের ওপর আঘাত করে। লড়াই শেষ করার পর ইয়ঙ্গি কিয়ংকে জিজ্ঞাসা করে, আজ তোমার কি হয়েছে? তুমি এতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলে কেন? তখন কিয়ং বলে, এদের মতো খারাপ মানুষদের মেরে ফেলাই উচিত, কারণ তারা কখনোই শুধরাবে না। ইয়ঙ্গি তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে আমরা তাদের থেকে আলাদা, কিন্তু কিয়ং একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, এই কারণেই আমরা তাদেরকে মেরে সবার ভালো করব। এই সময় জিসাং এর মা ইয়ঙ্গিকে ফোন করে বলে জিসাং এর জ্ঞান ফিরে এসেছে। যা শুনে ইয়ঙ্গি অনেক খুশি হয়। সে দ্রুত হসপিটালে যায় এবং তার বন্ধুকে দেখে চোখের জল ধরে রাখতে পারে না। যে চারজন তার ক্ষতি করেছিল তাদের মধ্যে দুজন হলো হিউন ও হান, আর বাকি দুজন হলো পেডো ও গিসু। এদিকে তাদের মাস্ক ফাইটের ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে কিয়ং বাড়িতে আসার সাথে সাথেই তার বাবা তাকে তার দাদার হেডফোনটা ফেলে দিতে বলে। কিয়ং তার বাবাকে বলে, দাদা কেন হেডফোন পরতো জানো?
যাতে তাকে তোমার এই কথাগুলো শুনতে না হয়। আর তুমি আমার সাথেও সেই একই জিনিসই করছো। তুমি কি চাও আমি কি দাদার মতোই মারা যাই? কিয়ং এর মা তাকে বোঝানোর চেষ্টা করে, তবে কিয়ং বলে দাদার মৃত্যুর জন্য তোমরা দুজনেই দায়ী। তোমরা দুজন মিলেই আমার দাদাকে মেরে ফেলেছো। এটা বলেই সে তার রুমে চলে যায়। গল্পের শুরুর দিকে আমরা দেখেছিলাম কিয়ং তার গলা চেপে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করত। আসলে সে স্বপ্ন দেখত তার দাদা তাকে বাবার অত্যাচার থেকে মুক্ত করার জন্য শ্বাসরোধ করে হত্যা করছিল, এবং কিয়ং চেষ্টা করছিল যে কোনো প্রকারে তার হাতটাকে গলা থেকে সরাতে, কারণ সে তার দাদার মতো মরতে চায় না। পরের দিন সন্ধেবেলায় কিয়ং ও ইয়ংগি প্রেডোকে মারতে যায়, যে তার গ্যাং নিয়ে একটা বন্ধ ক্লাবের ভেতরে ছিল। দুজন মুখোশ পরে ভেতরে গেলে প্রিডো বলে, তাহলে তোমরাই হলে হাই স্কুল হিরোজ, তোমরাই ইউপ ও হানকে মেরেছিলে, এখন তাহলে আমার পালা, তাই তো? এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। কিয়ং ও ইয়ংগি সবাইকে একসঙ্গে মারছিল, কিন্তু সেখানে লোকসংখ্যা অনেক বেশি থাকায় তারা মারতে মারতে হাঁপিয়ে যায়। ফলে সবাই মিলে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে জাপটে ধরে। তখন প্রিডো ভিডিও ক্যামেরা অন করে ইয়ংগির মুখোশটা খুলে দেয়। প্রিডো তাকে দেখা মাত্রই চিনতে পারে। সে বলে, তুই তাহলে বন্ধুর প্রতিশোধ নিতে এসেছিস? তোর বন্ধুর কি অবস্থা করেছিলাম মনে আছে তো? আর হ্যাঁ, তোর সাথে এই নতুন ছেলেটাকে। এটা বলেই সে কিয়ং এর মুখোশটা খুলে দেয়। আর তখনই সুযোগ বুঝে কিয়ং তাকে একটা লাথি মারে। এরপর তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। ইয়ংগি প্রিডোকে মারতে যায়, তবে সে যেহেতু কিছুটা দুর্বল ছিল তাই প্রিডো সহজেই তাকে নিচে ফেলে দেয়। এরপর ইয়ংগি একটা সিলিন্ডার তুলে জানালার কাঁচ ভেঙে দেয় এবং কিয়ংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। প্রিডোর দল তাদের পিছু নেয়। তখনই জুন রাস্তায় তাদেরকে দৌড়াতে দেখে বাইকে তুলে নেয়। এর জন্য কিয়ং জুনকে ধন্যবাদ জানায়। জুন বলে, তুমি আমাকে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কাছ থেকে বাঁচিয়েছিলে, আর এখন আমি তোমাকে বাঁচালাম। কিয়ং জুনকে জিজ্ঞাসা করে সে কি আজ তার বাড়িতে থাকতে পারবে, কারণ সে এই অবস্থায় কোনোভাবেই তার বাড়ি যেতে চায় না। তাই জুন তাকে জিমে নিয়ে যায়, কারণ তার নিজের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। কিয়ং সেখানে জুনের অনেক পুরস্কার ও পদক দেখে, যেগুলো জুন বক্সিং থেকে পেয়েছিল। জুন বহু বছর ধরে বক্সিং করছে, এমনকি সে এশিয়ান গেমেও খেলেছে। জুন তাকে বক্সিং এর অনেক কিছু নিয়ম শেখায়। এই সময় কিয়ং এর বাবা মা তাকে বারবার ফোন করে, তবে কিয়ং কোনোভাবেই তাদের ফোনটা রিসিভ করে না, যার কারণে তার বাবা অনেক রেগে যায়। অন্যদিকে প্রিডো তার বস গিসুকে ভিডিওটা দেখায়। পরের দিন গিসু স্কুলে আসে। সে ব্যান্ডরুমে গিয়ে নামের দলের একজনকে অনেক মারধর করে। এরপর নাম সেখানে আসে। গিসু তাকে ইয়ংগিকে ডেকে আনতে বলে। নাম অ্যাটিটিউড দেখিয়ে বলে, আমি কি তোর চাকর নাকি? আগে 50,000 ইয়েন বের কর, তারপর যাচ্ছি। তখনই গিসু একটা স্মাইল দিয়ে নামকে লাথি মারে। নাম তার পা ধরে স্পেশাল মুভে আটকানোর চেষ্টা করে, কিন্তু গিসু খুব সহজেই তার স্পেশাল মুভ থেকে বেরিয়ে আসে এবং তার পা ভেঙে দেয়, এবং বাকিদের বলে ইয়ংগি ও কিয়ংকে সেখানে ডেকে আনতে। তখনই কিয়ং সেখানে এসে বলে, সময় কম আছে, চলো তাড়াতাড়ি শেষ করি। ইয়ংগি বলে, এটা আমার শিকার, তাই আমি এর সঙ্গে লড়বো। এটা শুনে গিসু তার অতীত নিয়ে মজা করতে শুরু করে। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে যায়। মিডল স্কুলে গিসু এবং তার দলবল ইয়ংগি ও জিসংকে অনেক ধমক দিত। তারা প্রতিদিন তাদের দুজনকে টাকা আনতে বলতো, এমনকি তারা যদি টাকা আনতে না পারত তাহলে তারা তাদেরকে অনেক মারধর করত। এভাবেই একদিন ইয়ংগি টাকা আনলেও জিসং টাকা আনতে ভুলে যায়, তাই গিসু এবং তার দলবল জিসংকে মারতে শুরু করে। তবে ইয়ংগি যেহেতু টাকা এনেছিল তাই তারা ইয়ংগিকে যেতে বলে, কিন্তু ইয়ংগি বলে সে জিসংকে সঙ্গে নিয়ে যাবে। এটা শুনে গিসু তাকে ধমক দিয়ে একাই চলে যেতে বলে। তখন জিসংও তাকে চলে যাওয়ার পরামর্শ দেয়, তাই ইচ্ছে না থাকলেও ইয়ং যেতে বাধ্য হয়। কিন্তু একটু যাওয়ার পরেই সে পুনরায় পেছনে ফিরে আসতে শুরু করে। তখন সে দেখতে পায় তারা জিসংকে বিল্ডিং এর উপর থেকে ঝুলিয়ে রেখেছে, এবং দেখতে দেখতেই তার চোখের সামনেই তারা জিসংকে ওপর থেকে নিচে ফেলে দেয়। আর এই সময় থেকেই ইয়ংগি নিজেকে প্রস্তুত করে গিসু এবং তার লোকজনদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে, আর দুজনের লড়াই শুরু হয়। ইয়ংগি প্রথমে তাকে 2-4টা ঘুষি মারে, কিন্তু এরপর গিসু তাকে অনেক মারধর করে। এটা দেখে কিয়ং তাকে চ্যালেঞ্জ করে। তারপর গিসু ও কিয়ং এর লড়াই শুরু হয়। গিসু কিয়ংকে অনেক মারে, যার কারণে তার একটা হাত ভেঙে যায়। এরপর সে একটা গিটার তুলে যখন কিয়ং এর পায়ে মারতেই যাচ্ছিল তখনই সেখানে যে চলে আসে এবং গিসুকে এইসব বন্ধ করতে বলে। গিসু বলে, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি, তবে আমি যদি এটা বন্ধ না করি তাহলে তুমি কি করবে? তখন যে বলে, যদি তুমি এইসব বন্ধ না করো তাহলে তুমি নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর গিসু কিয়ংকে বলে, আমাদের আবারও দেখা হবে। এটা বলেই সে তার হেডফোন এবং মিউজিক প্লেয়ারটা নিয়ে সেখান থেকে চলে যায়। হসপিটালে কিয়ং এর জ্ঞান ফিরে আসে। সেখানে তার মা বাবাও উপস্থিত ছিল। কিয়ং এর বাবা তার উপর অনেক রেগে ছিল। সে কিয়ংকে বলে, এসব তুমি কি করছো? কিয়ং বলে, এইসব ইউপ করিয়েছে। সেদিন পার্টিতে অপমানের বদলা নেওয়ার জন্য সে গুন্ডা পাঠিয়েছে। এটা শুনে তার বাবা একদম চুপ হয়ে যায়। তারা চলে গেলে ইয়ংগি কিয়ং এর কাছে ক্ষমা চায়,
কিয়ং বলে ও আমার মিউজিক প্লেয়ারটা নিয়ে গেছে, তাই এবারে আমি আর ওকে ছাড়বো না। এরপর কিয়ং ইয়ঙ্গিকে বলে তুমি ভালোভাবেই জানতে যে তুমি তার সঙ্গে পারবে না, তাহলে তুমি কেন লড়াইটা শুরু করলে? এটা শুনে ইয়ঙ্গি একদম চুপ হয়ে যায়। পরের দিন ইয়ঙ্গি স্কুলে গেলে কিয়ং এর বাবাকে দেখতে পায়। সে তার কাছে কিয়ং এর সম্পর্কে জিজ্ঞাসা করতে যায়। তখন কিয়ং এর বাবা বলে কিয়ং সুস্থ হলেই আমেরিকা চলে যাবে, তাই তুমি আর কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। এটা শুনে ইয়ঙ্গির অনেক খারাপ লাগে। অন্যদিকে কিয়ং স্বপ্ন দেখে তার বাবা তার দাদাকে পড়াশোনার জন্য অনেক মারধর করত, যার ফলে সে ডিপ্রেশনে চলে যায়। তাই এই ব্যাপারটা সে তার মাকে জানায়, তবে তার মা তাকে এই ব্যাপারে সাপোর্ট না করে তাকে পড়াশোনাতে মন দিতে বলে। তাই একদিন সে রেগে গিয়ে তার হেডফোন ও মিউজিক প্লেয়ারটা কিয়ংকে দিয়ে জানালা থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। আর এর সাথে সাথেই কিয়ং এর ঘুম ভেঙে যায়। তবে সে তারপরেও তার দাদাকে হ্যালুসিনেট করতে থাকে এবং তার পেছনে যেতে শুরু করে। তার মা তাকে রুমে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে এবং সবশেষে তাকে ছাদের রেলিং এর ধারে দেখতে পায়। কিয়ং এর মা ভয় পেয়ে তাকে নেমে আসতে বলে। কিয়ং বলে এখন বুঝতে পারছি দাদা কি কারণে আত্মহত্যা করেছিল। এটা শুনে তার মা কাঁদতে শুরু করে এবং বলে সব দোষ আমার, তোমার দাদা বলা সত্ত্বেও আমি তোমার বাবাকে আটকাইনি। এই সময় তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং একই সাথেই তার মাথাও ঘুরতে থাকে। কিয়ং ব্যালকনি থেকে নিচে নেমে এসে তার মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে বলে এখন থেকে আমি সর্বদাই তোমাকেই সাপোর্ট করব। এরপর সে কিয়ংকে রুমে ফিরিয়ে আনে। তার বাবা তাকে আমেরিকাতে পাঠানোর কথা বলে। সে কিয়ং এর কাছে একবারও এটা জানতেও চায় না যে কিয়ং আদেও আমেরিকা যেতে রাজি কিনা। কিয়ং এর মা তার বাবাকে বাইরে নিয়ে গিয়ে বলে কিয়ং ব্যালকনিতে গিয়েছিল ঝাঁপ দিয়ে সুসাইড করার জন্য। তুমি কি বুঝতে পারছো না সে কার জন্য এইসব করছে? তবে তার বাবা কোনোভাবেই নিজের ভুলটা স্বীকার করতে রাজি নয়। তখন তার মা বলে এখন থেকে আমি নিজেই কিয়ং এর দেখাশোনা করব, আর তুমি যতটা সম্ভব তার থেকে দূরে থেকো। পরের দিন গিসুর পাঠানো কিছু ছেলে জের পিছু করতে শুরু করে, যে তাদেরকে একটা গলিতে নিয়ে যায় আর সেখানেই সবাইকে মারতে শুরু করে। কিন্তু এই সময়ে হঠাৎ করেই একটা ছেলে তার মাথায় আঘাত করে, যার কারণে তার মাথা পেটে রক্ত বেরোতে থাকে। এর সুযোগ নিয়েই তারা তার কাঁধে অনেক আক্রমণ করে, কিন্তু তা সত্ত্বেও যে তাদের সবাইকে আহত করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সামনের রাস্তায় লুকিয়ে থাকা গিসু বাইরে বেরিয়ে আসে এবং তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। যে এতটা আহত হওয়া সত্ত্বেও গিসুকে অনেক মারধর করে। তবে শেষমেশ গিসু তার আহত হওয়ার সুযোগ নিয়ে তার ক্ষতস্থানে আঘাত করে, কিন্তু যে উল্টে তার গলা চেপে ধরে। গিসু কিছু করতে না পেরে অজ্ঞান হওয়ার ভান করে, যা দেখে যে তাকে ছেড়ে দিলেই গিসু তার দলবল নিয়ে জেকে পুনরায় মারতে শুরু করে। অন্যদিকে কিয়ং এর মা তাকে একটা নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এদিকে ইয়ঙ্গি তার বন্ধুর মিউজিক প্লেয়ার ও হেডফোনটা ফিরিয়ে আনতে গিসুর আড্ডায় চলে আসে এবং গিসুকে আবারও লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। আর এর সাথে সাথেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এবারেও লড়াইয়ের স্টার্টিং এ ইয়ঙ্গি গিসুকে অনেক মারে, তবে তারপরেও গিসু তাকে বেশ কয়েকটা আঘাত করার পর ইয়ঙ্গি পুনরায় অসুস্থ হয়ে পড়ে। তবে অদ্ভুতভাবেই গিসু সেই হেডফোন ও মিউজিক প্লেয়ারটা সেখানে রেখেই চলে যায়। এদিকে কিয়ং তার মায়ের সঙ্গে অ্যাপার্টমেন্টে গেলে দেখে তার বাবা, দাদু, ডাক্তার এবং পুলিশ আগে থেকেই সেখানে বসে আছে, কারণ তারা যে কোনো প্রকারে আজকে রাতেই কিয়ংকে আমেরিকা পাঠাবে। এমনকি তার বাবা পুলিশকে বলে তার মায়ের মানসিক সমস্যা রয়েছে, যার জন্য সে বেশ কিছুদিন ধরেই ঔষধ খাচ্ছে। কিয়ং এর মা তার উকিলকে ফোন করে এবং কিয়ংকে কথা দেয় কিছুদিনের মধ্যেই সে তাকে ফিরিয়ে আনবে। এরপর কিয়ং যখন তার বাবার সঙ্গে এয়ারপোর্টে যাচ্ছিল তখন ইয়ঙ্গি তাকে ফোন করে। তাদের গাড়িটা জ্যামে আটকে গেলে সে কোনো রকমে গাড়ি থেকে নেমে ইয়ঙ্গির কাছে চলে আসে। ইয়ঙ্গি তাকে হেডফোন ও মিউজিক প্লেয়ারটা দিয়ে বলে আমি নিজেই তোমাকে এইসব ঝামেলাতে ফেলেছি, তাই তুমি যাওয়ার আগে এই হেডফোন ও মিউজিক প্লেয়ারটা তোমাকে ফেরত দিতে চেয়েছিলাম। এখন তুমি যেতে পারো, পড়াশোনাতে মনোযোগ দাও এবং এই মারামারি থেকে অনেক দূরে থেকো। পরের দিন কিয়ং গিসুর স্কুলের বাইরে তার অপেক্ষা করছিল। তার বাবা তাকে খোঁজার জন্য স্কুলে আসে। সে ইয়ঙ্গিকে বলে কিয়ং কাল রাত থেকে বাড়ি ফেরেনি, তাই ইয়ঙ্গি কিয়ং এর বাবার সঙ্গে তাকে খুঁজতে বের হয়। এদিকে গিসু স্কুলে আসলে ইয়ঙ্গি হেডফোনটা খুলে রেখে সোজা তাকে মারতে শুরু করে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা পর্যায়ে কিয়ং তার প্লাস্টার করা হাত দিয়ে গিসুর পায়ে আঘাত করে, যার কারণে সে বেশ ব্যথা পায়। কিয়ং পুনরায় উঠে দাঁড়িয়ে তার পিঠে আঘাত করে এবং তার প্লাস্টার করা হাত দিয়ে মাথা ফাটিয়ে দেয়, যার কারণে গিসু নিচে পড়ে যায়। তারপর সে তাকে নির্দয়ভাবে মারতে শুরু করে। গিসুকে মারতে মারতে সে তার দাদু ও বাবার মুখ কল্পনা করছিল, অর্থাৎ তাদের উপরে যে রাগটা ছিল সেটা সে গিসুর উপর থেকেই বের করে দেয়। এরপর সে নিজেকে শান্ত করার জন্য হেডফোনটা কানে লাগিয়ে নেয়। এই সময় সেখানে তার বাবা চলে আসে। সে বলে তুমি এইসব কি করছো?
এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। ইয়ং একটা বাসে ওঠে, যেটাতে ইয়ঙ্গি আগে থেকেই বসেছিল। ইয়ঙ্গি বলে তারা আমাকে স্কুল থেকে বের করে দেবে, তাই আমি ভাবলাম আমরা একসাথেই যাই। এরপর গাড়িটা একটা স্কুলে আসে। এই স্কুলটি হলো সেই স্কুল যেখান থেকে যে এসেছিল। বাসটি ধীরে ধীরে স্কুলের গেটের সামনে এসে থামে। এরপর হঠাৎ করেই একটা স্যার ওই বাসের মধ্যে উঠে সমস্ত ঘুমন্ত ছাত্রকে মারতে শুরু করে এবং স্কুলের ভেতরে নিয়ে যায়। আর এর সাথেই এই অসাধারণ সিরিজটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।